ভাইয়া, একজন মেয়ে পেশেন্ট ভর্তি হয়েছে, তোমাকে দেখতে হবে গিয়ে। আচ্ছা চল, মেয়েটার কি হল? মেয়েটা একটা ছেলের সাথে রিলেশন করত। ছেলেটা মেয়েটাকে ধোকা দিয়ে চলে গেছে। এখন মেয়েটা পাগল হয়ে গেছে, যাকেই দেখছে তাকেই বলছে বিয়ে করবে বিয়ে করবে। ও আচ্ছা, চল আগে দেখি মেয়েটাকে, তারপর একটা চিকিৎসা করা যাবে। হুম, চলো। আমি চলে আসলাম কেবিনে, এসে দেখি মেয়েটাকে বেডের সাথে বেঁধে রেখেছে। আমি সামনে যেতেই মেয়েটা বলল, আব্বু, আম্মু, আমি ওই ডাক্তারকেই বিয়ে করব। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি, তুই চুপ কর, শুয়ে থাক, নড়াচড়া করবি না। আচ্ছা আব্বু। ডাক্তার দেখুন আমার মেয়েটার কি অবস্থা হয়েছে, আপনি প্লিজ আমার মেয়েটাকে আগের মতো করে দিন। আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার মেয়েকে আগের মতো সুস্থ করে তুলব। ধন্যবাদ ডাক্তার। আপনার মেয়ের নাম কি? ওর নাম স্নেহা। আমি স্নেহার কাছে গিয়ে বললাম, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? হুম, আমাকে বিয়ে করবেন ডাক্তার? করব, কিন্তু আমার সব কথা শুনতে হবে, তাহলেই করব। আমি আপনার সব কথা শুনবো। নার্স, এর বাঁধন খুলে দেন। ও আবার পালিয়ে যাবে ডাক্তার? না, পালাবে না, স্নেহা খুব ভালো মেয়ে, তাই না স্নেহা? হুম, আমি খুব ভালো মেয়ে। গুড গার্ল। নার্স বাঁধন খুলে দিতেই স্নেহা আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি স্নেহাকে আমার সামনে এনে বললাম, আমি যা বলি তা কিন্তু শুনতে হবে, না হলে তোমাকে বিয়ে করব না কিন্তু। শুনবো তো। আমাকে কিছু চকলেট এনে দাও বর। তাবাসসুম, তোর কাছে চকলেট আছে না? হুম, আছে ভাইয়া, এই নাও। স্নেহাকে দে। এই নেন আপনার চকলেট। স্নেহা চকলেটগুলো নিয়ে বেডে বসে থাকো, আমি আসতেছি। না, আমিও যাব আপনার সাথে বর। তুমি বসো, আমি তোমার জন্য আরো অনেকগুলো চকলেট নিয়ে আসবো। আচ্ছা। আমি চলে আসলাম কেবিন থেকে। বাইরে আসতেই তাবাসসুম বলল, ভাইয়া, তুমি কি ওই পাগল মেয়েটাকে বিয়ে করবে? করলে সমস্যা কি? তাই বলে মেয়েটাকে বিয়ে করবে? আরে পাগলি বোন, মেয়েটার মাথায় আঘাত পেয়েছে, আর এমনিতে ও সুস্থ। ওর সাথে কথা বলে যা বুঝলাম। ও আচ্ছা ভাইয়া, আমার মেয়েটাকে পছন্দ হয়েছে। ধুর, এইসব কথা ছাড়তো। আর 29 নাম্বার বেডের রোগীর কি অবস্থা? ভালো। আজকে কি রিলিজ দিয়ে দিব? ডায়াবেটিস মেপে আর প্রেশার মেপে দেখ কি অবস্থা। যদি নর্মাল হয় তাহলে রিলিজ করে দে। আচ্ছা, তুমি এখন কোথায় যাবে? 44 নাম্বার কেবিনের রোগীকে দেখে আসি কি অবস্থা ওনার। আচ্ছা যাও। আমি চলে আসলাম 44 নাম্বার কেবিনে। এসে দেখি রোগী সুস্থ, খাবার খাওয়াচ্ছে। আমি ওনাকে বাদ দিয়ে অন্য রোগীদের দেখতে লাগলাম। দেখা শেষ করে আসলাম 44 নাম্বার সিটের রোগীর কাছে। চাচা, কেমন আছেন এখন? ভালো বাবা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আমাদের সুস্থ করার জন্য। আজ তোমার জন্য আমি এই দুনিয়ার মুখ দেখতে পারতেছি। আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই হসপিটালের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। বাবা। আমি চাচাকে দেখে বললাম, চাচা, আপনি চাইলে আজকে যেতে পারেন, আপনি এখন রোগমুক্ত। আচ্ছা বাবা, আজকে বিকালে যাব। আচ্ছা। আমি চলে আসলাম স্নেহার কাছে। এসে দেখি বসে বসে চকলেট খাচ্ছে এখনো। আর পাশে তাবাসসুম দাঁড়িয়ে আছে। তাবাসসুম, কি হয়েছে? ভাইয়া, ও তোমার কাছে যেতে চাইছিল, তাই আমি আমার সব চকলেট দিয়ে দিছি খাওয়ার জন্য। ভালো করেছিস। এখন কি তুই বাসায় চলে যাবি? হুম, আবার আসবো বিকেলে। আচ্ছা যা, আর তুই 2টায় চলে আসিস, অনেক জনকে চেক আপ করে রিলিজ দিতে হবে। তাবাসসুম চলে গেল। আমি স্নেহার কাছে গিয়ে বললাম, এই বাকি চকলেটগুলো রেখে দাও, পরে খাবে আবার। আচ্ছা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন বর? আরে রোগী দেখতে গিয়েছিলাম। খাবার খেয়েছো সকালে? না, আপনি খাইয়ে দিবেন। আচ্ছা, খাইয়ে দিব। খেয়ে তোমাকে একটা ইঞ্জেকশন দিব। আচ্ছা। আমি স্নেহাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলাম, কারণ স্নেহার চোখের নিচে কালি দাগ পড়ে গিয়েছে। স্নেহার সাথে সাথে ঘুমিয়ে গেল। আমি স্নেহার বাবাকে বললাম, আপনার কোনো চিন্তা করতে হবে না, স্নেহা সুস্থ আছে, আর এখন ঘুমাবে, বিকাল 5টায় উঠবে। আমি আবার আসবো 5টায়। আচ্ছা ডক্টর। আমি চলে আসলাম আমার কেবিনে। অনেক রোগী দেখা হলো, এবার পরিচয়টা দিয়ে ফেলি। আমি রাতুল, পেশায় একজন ডক্টর, আর তাবাসসুম হচ্ছে আমার ছোট বোন, ও ডাক্তার। আমি কেবিনে গিয়ে বসে পড়লাম চেয়ারে। একটু পর শান্তা আসলো। শান্তা হচ্ছে এই হসপিটালের একজন নার্স।
শান্তা আমাকে পছন্দ করে, কিন্তু আমি করি না। শান্তা বলল, কি ব্যাপার, তুমি এই মেয়ের এত কেয়ার করতেছো কেন? শান্তা, স্নেহা হচ্ছে আমার পেশেন্ট, তাই ওর খেয়াল এবং কেয়ার করা আমার কর্তব্য। একজন বাবার তার মেয়েকে কখনো এমন অবস্থায় দেখতে চায় না, সেটা তুমি ভালো করেই জানো। আশা করছি এইসব কিছু নিয়ে আর কথা বলবা না, মনে যেন থাকে। হুম। শান্তা চলে গেল। আমি চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু আসলো। আম্মু বলল, রাতুল, কি করতেছিস? এই তো আম্মু, সব রোগীদের দেখে এসে বসলাম মাত্র। হো আচ্ছা, একটা মেয়ে বলে এসেছে পাগল টাইপের, তোকে বলে মেয়েটা বিয়ে করতে চায়। মা, মেয়েটা পাগল না, এমনিতে ভালো, দেখতেও সুন্দর। একটা ছেলের সাথে রিলেশন করত, ছেলেটা মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছে। টেনশন করতে করতে এমন হয়ে গিয়েছে। হো আচ্ছা, আমি একবার মেয়েটাকে দেখব। 2 তলায় 12 নম্বর কেবিনে শিফট করা হয়েছে, দেখে আসো। আচ্ছা, আমার পছন্দ হলে কিন্তু ওই পাগল মেয়েটার সাথে বিয়ে দিব। আম্মু, তুমিও মজা করতে পারো, যাও এখন। যাচ্ছি যাচ্ছি। আম্মু চলে গেল। আমিও আমার কেবিন থেকে উঠে আসলাম। এসে হাসপাতালটা ঘুরতে লাগলাম। একটা কেবিনে চোখ পড়লো, ছোট একটা মেয়ে কান্না করতেছে। আমি গিয়ে বললাম, মেয়েটার কি হয়েছে? ডাক্তার, ওর চকলেট খাবে বলে আর ওর পেটে ব্যথা করতেছে, তাই কান্না করতেছে। সকালে কিছু খাইয়ে দিয়েছিলেন? না, খাই নাই কিছু। ও আচ্ছা, আপনি গিয়ে খাবার নিয়ে আসেন, আমি এখানে আছি। আচ্ছা ডাক্তার। এই যে পিচ্চি, তুমি যদি না খাও তাহলে এখান থেকে যাবে কি করে? আর তোমার আম্মু দেখো কত কষ্ট করতেছে। আমার চকলেট লাগবে, আর আমি তো সুস্থ আছি, শুধু পেটে ব্যথা করে। ও আচ্ছা, তুমি খাবার খাও, আমি ওষুধ নিয়ে আসতেছি। আচ্ছা বাবা। আমি চলে আসলাম নিচে। নিচে এসে একটা ওষুধ নিয়ে আবার চলে আসলাম কেবিনে। এই যে নাদিয়া, এই ওষুধ খেলে তোমার পেটে আর ব্যথা করবে না। আচ্ছা। আন্টি, কাল যদি আবার পেটে ব্যথা করে তাহলে আমি ওষুধ লিখে দিব, ওইগুলা খাওয়ালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা। আমি চলে আসলাম কেবিনে। এসে দেখি তাবাসুম চলে এসেছে। কিরে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? কই তাড়াতাড়ি আসলাম, তুমি দেখো ঘড়িতে 2টার উপরে বাজে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি 2টার উপরে বেজে গিয়েছে। আম্মু কোথায় রে? আম্মু তো ওই পাগল মেয়ের মায়ের সাথে গল্প করতেছে, দেখে আসলাম। তুই একজন ডাক্তার, ওই মেয়েটাকে পাগল বলা তোর উচিত হয় নাই। সরি ভাইয়া, আসলে হবু বউ তো, তাই চলে। মানে কি বলতেছিস? আর ও আমার হবু বউ হতে যাবে কেন? আম্মু তো ভেবেই নিয়েছে ওই মেয়ের সাথে তোমার বিয়ে দিবে। এসব কি বলছিস তুই? আচ্ছা যাই হোক, কত নাম্বার কেবিনে রিলিজ দেওয়া হবে? এই নে লিস্ট, আবার চেক করে তারপর রিলিজ দিবি। আচ্ছা। তাবাসুম চলে গেল। আমি বসে আছি চেয়ারে। কিছুক্ষণ পর আম্মু আসলো। আম্মু আমাকে বলল, কি রে, কি করতেছিস? এই তো আম্মু, বসে আছি। তোর জন্য মেয়ে পাইছি। কিসের মেয়ে? আর আমি মেয়ে দিয়ে কি করব? তোর বিয়ে। এখন এইসবের কি দরকার ছিল আম্মু? আমি আর কতদিন একা একা বাড়িতে বসে থাকবো, তাই তোর সাথে ওই পাগল মেয়েটার বিয়ে দিব। আম্মু, অবশেষে কিনা তুমি আমাকে পাগল একটা মেয়ের সাথে বিয়ে দিবে? মেয়েটা দেখতে খুবই সুন্দর, আর মেয়েটা তো পাগল না। তুই একজন ডাক্তার, তাই তুই ভালো করেই জানিস এর কি হয়েছে। তোমাদের যখন পছন্দ হয়েছে তাহলে আমি আর না করব না। আচ্ছা তুই থাক, আমি স্নেহার কাছে যাচ্ছি। আচ্ছা। আম্মু চলে গেল। আমি চোখটা বন্ধ করে চেয়ারের সাথে হেলান দিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ কে যেন আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাকিয়ে দেখি স্নেহা। আরে স্নেহা, তুমি এখানে কেন? আপনি না বলছেন আমাকে বিয়ে করবেন আর চকলেট দিবেন? বলছিলাম তো, কিন্তু তুমি আমার কেবিন চিনলে কি করে? আমার আম্মু দিয়ে গেছে আমাকে এইখানে। ও আচ্ছা, আমি পাশে থাকা চেয়ারটা টেনে আমার পাশে আনলাম। এখানে বসো তো। না, আগে আমার চকলেট দিবেন, তারপর বসবো। এই নাও চকলেট। স্নেহা চকলেট নিয়ে বসে বসে খেতে লাগলো। কিছুক্ষণ পর তাবাসুম আসলো। তাবাসুম বলল, বাবা, জামাই বউ দেখি একসাথে বসে আছে। এই চুপ, এইসব কথা তোকে কে বলতে বলেছে? কেউ না। আচ্ছা স্নেহা ভাবি, চলো আমার সাথে। আমি আমার বরকে ছাড়া কোথাও যাব না। তোমার বর আমার বড় ভাই, আসো আমার সাথে। না, যাব না। স্নেহা তুমি যাও, আমি আসছি একটু পর। না, আমি যাব না।
না গেলে তোমাকে বিয়েও করব না, চকলেটও দিব না। আচ্ছা যাচ্ছি। স্নেহা চলে গেল। আমি আর বসে না থেকে হাসপাতাল পুরোটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। অনেকজন আজকে রিলিজ হয়েছে। আমি স্নেহার কেবিনে এসে দেখি সবাই আছে। আমাকে দেখে আম্মু বলল, তোর তো কাজ শেষ, এখন চলে যাবি নাকি? আম্মু। আচ্ছা যা, আমরাও আসতেছি একটু পর। আমি চলে আসলাম বাহিরে। গাড়িটা নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে ফোন টিপতেছি। কাজের বুয়ার মেয়ে আসলো আর বলল, ভাইয়া খাবার রেডি করেছে, আম্মু আচ্ছা, তুমি বলতেছে যাও, আমি যাওয়ার আসছি। জন্য। নাজমিনের বয়স 12 বছর, এবার ক্লাস 7-এ পড়ে। পড়ালেখায় খুব ভালো। আমি নিচে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নেই। বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম। ঘুম ঘুম চোখ খুলে তাকিয়ে দেখি কে যেন আমার বুকের ওপর শুয়ে আছে। চুল দিয়ে মুখ ঢাকা আছে। আমি চুলগুলো সরাতেই অবাক, কারণ আমার বুকের ওপর স্নেহা শুয়ে আছে। আমি আর কিছু বললাম না, এক নজরে তার মুখটার দিকে তাকিয়ে রইলাম। কত মায়াবী মুখটা। হঠাৎ কারো শব্দে আমার ঘোর কাটলো। আমি দরজার দিকে তাকিয়ে দেখি তাবাসসুম দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। কি রে, কি হয়েছে? কিছু না ভাইয়া, আপু ডাকতেছে। ও আচ্ছা, আর স্নেহা এইখানে কেন? তোমাকে হাসপাতালে না দেখতে পেয়ে কান্না করছিল, তাই আম্মু নিয়ে আইছে। ওহ, কখন আসছে? প্রায় 3 ঘন্টা আগে আইছে। ও আচ্ছা, তুই যা, আমি আসছি। আচ্ছা ভাইয়া। তাবাসসুম চলে গেল। আমি স্নেহাকে ডাকতে লাগলাম, এই যে মিস স্নেহা, উঠেন, আপনার শাশুড়িমা ডাকতেছে। আর একটু ঘুমাই প্লিজ, অনেক দিন পর একটু শান্তিতে ঘুমাইতেছি। আচ্ছা। স্নেহাকে আস্তে করে আমার পাশের বালিশে শুইয়ে দিলাম। আমি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে। আম্মু, আমাকে ডেকেছো? ডাকতেছিলাম। তুই নিজের মুখে বল, তুই কবে বিয়ে করতে চাস? আমি আর কি বলবো, আপনারা যেটা ইচ্ছে সেটাই করেন। তাহলে এই শুক্রবারে বিয়ে। আমি আর কিছু বললাম না, চলে আসলাম রুমে। রুমে এসে দেখি স্নেহা এখনো ঘুমাচ্ছে। আমি ল্যাপটপটা নিয়ে বসলাম। কিছুক্ষণ কাজ করার পর স্নেহা উঠে গেল। স্নেহা বলল কখন উঠছো গো? মনে মনে, আরে এই মায়া তো পুরাই ঠিক আছে। তাহলে কি পাগলের অভিনয় করেছিল? এই তো কাজ করতেছি। কি কাজ করতেছো দেখি? আমি দেখিয়ে বললাম, এইটা হচ্ছে আমাদের মেডিকেল। দেখতেছি সবাই কেমন কাজ করছে, ফাঁকি দিচ্ছে নাকি। ও আচ্ছা। যাও ফ্রেশ হয়ে আসো, পরে নাস্তা করতে যাব। আচ্ছা। স্নেহা চলে গেল। আমি আর কিছু না বলে রেডি হয়ে গেলাম হাসপাতালের জন্য। একটা জরুরি অপারেশন করতে হবে। তাবাসসুম, এই তাবাসসুম। ভাইয়া, কি হয়েছে বলো? আর এইভাবে ডাকতেছো কেন? কেবিন নাম্বার 7-এর অপারেশন ডেট তো ছিল আজকের। বলতেই মনে ছিল না, আজকে রাত 11টায় অপারেশন। ওহ আচ্ছা, চল এখন হসপিটালে যাব। আমি রেডি হয়ে আসতেছি। ভাবি যাবে নাকি? আমি কিছু জানি না, আমি নিচে গেলাম। যদি যেতে চাই তুই নিয়ে আসিস তাড়াতাড়ি। আচ্ছা। আমি চলে গেলাম নিচে। গাড়িতে বসে আছি। আমার প্রিয় একটা গান চালু করে দিলাম। গান শেষ হতেই তাবাসসুম আর স্নেহা আসলো। চলো ভাইয়া। উঠো গাড়িতে। স্নেহার সামনে আমার সাথে বসলো। আমি আর কিছু বললাম না। ভাইয়া, গাড়ি ঠিকভাবে চালাও কিন্তু। কেন? তোমার ভাই কি গাড়ি চালাতে পারে না? পারে তো। এই যে বর, আপনি পাশের সিটে গিয়ে বসেন, আমি গাড়ি চালাবো। স্নেহার কথা শুনে আমি অবাক। আপনার চালাতে হবে না, আমি চালাচ্ছি। আমি গাড়ি চালিয়ে চলে আসলাম হসপিটালে। সব কিছু রেডি করা ছিল, তাই দেরি না করে অপারেশন শুরু করে দিলাম। প্রায় 30 মিনিট অপারেশন করার পর অপারেশন থিয়েটারের রুম থেকে বের হলাম। বের হয়ে চলে গেলাম আমার কেবিনে। কেবিনে এসে দেখি স্নেহা টেবিলের উপর পা তুলে চেয়ারে বসে বসে চকলেট খাচ্ছে। এই যে মিস স্নেহা, টেবিলের উপর থেকে পা নিচে নামান। নামাচ্ছি। আর ডয়ের এত চকলেটগুলো বুঝি আমার জন্য রাখছেন? না, আপনার জন্য, ওই যে আরও রোগী আছে তাদের জন্য রেখেছি, বিশেষ করে পৃথির জন্য। স্নেহা দৌড়ে এসে আমার কলার ধরে বলতে লাগলো, বিথিকে? আরে আমার পেশেন্ট বিথি। ও আচ্ছা, আমি আজকেই আপনাকে বিয়ে করতে চাই। আম্মু বলেছে শুক্রবারে বিয়ে আমাদের। না, আমি আজকেই করব। যদি না করেন তাহলে আমি মরে যাব। স্নেহা চুপ। আচ্ছা বাসায় চলো, আম্মু যা বলবে আমি তাই করব। আমি আম্মুর সাথে কথা বলবো। ওকে বললেন। কিছুক্ষণ পর তাবাসসুম আসলো আর বলল,
ভাইয়া কেবিনে শিফট করে সব কিছু দিয়ে আইছি, আর কোনো সমস্যা হবে না। ও ভালো করেছিস। আচ্ছা চল বাসায় যাব। এত তাড়াতাড়ি কেন? স্নেহাকে জিজ্ঞেস কর, আমি আসতেছি বিধিকে দেখে। আমিও যাব আপনার সাথে। চলেন। এরপর আমি স্নেহাকে নিয়ে চলে আসলাম বিথির কেবিনে। এসে দেখি বিথি ঘুমাচ্ছে। আমি চেক আপ করে বললাম, আন্টি বিথি সুস্থ আছে, আপনারা বিথিকে কাল নিয়ে যেতে পারেন। আচ্ছা ডাক্তার। এই নেন এই চকলেটগুলো দিয়েন, আর আমি সকালে আসলে যাবেন কেমন? আচ্ছা ডাক্তার। এরপর আমরা চলে আসলাম গাড়িতে। তাবাসসুম বলল, ভাইয়া আমার ব্যাগটা রেখে আইছি, একটু দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা। তাবাসসুম চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। স্নেহা বলল, সরি, সরি কেন? আসলে আমি না জেনে না দেখে আপনাকে সন্দেহ করেছিলাম, তাই সরি। আর আপনি চাইলে শুক্রবার বিয়ে করব, সমস্যা নেই। একটা কথা রাখতে হবে আমার, কি কথা শুনি আগে, তারপর বলবো। আপনার সাথে আমাকে সব সময় রাখতে হবে। বিয়ের পর তো সব সময় থাকবেন। আর আপনি কিসে পড়েন? আমিও মেডিকেলের ছাত্রী। ও আচ্ছা, তাহলে আমার সাথে থাকতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, একটা কথা জানার ছিল, যদি সত্যি করে বলতেন। জি বলেন, আমি সত্যি করেই বলবো। হসপিটালে যে অভিনয়টা করেছেন আপনি, আমি তো ভেবেছিলাম আপনি সত্যি পাগল হয়ে গিয়েছেন। আসলে সত্যি বলতে, আমি আপনাকে আমাদের কলেজে প্রথম দেখাই ক্রাশ খেয়েছিলাম। এরপর থেকে অনেক ঘুরেছি আপনার পিছনে, কিন্তু কখনো কথা বলার সুযোগ পাই নাই, আর পাইলেও বলতে পারি নাই। ও আচ্ছা, আপনার আম্মু আব্বুকে কি বলেছেন আমার বিষয়ে? বলছি যে তোমরা যদি ওই ছেলের সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি হাত কাটবো। 2 দিন হাত কেটেও ছিলাম। পরে আব্বু আপনার সব পরিচয় বের করেছে। আর আপনার আব্বু আমার আব্বুকে কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই আরও সুবিধা হয়েছে। ও আচ্ছা, আপনার পুরো পরিবারই দেখি ভালো অভিনয় করতে পারেন। আমি যদি এখন রাজি না হই বিয়ের জন্য, কি করবেন তখন? কিছু না, এইখান হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। আচ্ছা দেখি কিভাবে মরেন। আমি কিন্তু সত্যি করে বলতেছি, আমি মরে যাব। আচ্ছা যান। যেই স্নেহা দৌড়ে হসপিটালের দিকে যাচ্ছে, আমি তার হাত টান দিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম স্নেহাকে। আরে আমি তো মজা করেছিলাম। স্নেহা কান্না করতে করতে বলল, তাই বলে আমাকে কাঁদাবেন? আপনি খুব পচা, আপনার সাথে কথাই বলবো না। সত্যি তো? না। এই কান্না থামান। তাবাসসুম আসতেছে। তাবাসসুম এসে বলল, চলো ভাইয়া। চল। আমরা গাড়ি করে একটা কফি শপে আসলাম। তোরা বস, আমি আসতেছি ওয়াশরুম থেকে। আচ্ছা যাও। চলেন, তাবাসসুম আর স্নেহার মধ্যে কি কথা হয় আমরা শুনে আসি। ভাবি, আপনি কান্না করছিলেন কেন তখন? কোথায় কান্না করছিলাম, এমনিতেই চোখে যেন কি পড়েছিল। মিথ্যে বলে কোনো লাভ নেই, আমি সব জানি কি বলছে ভাইয়া। স্নেহা অবাক হয়ে বলল, তুমি কি করে জানো? ভাইয়ার শার্টের 2টা বোতাম হচ্ছে সিসি ক্যামেরা, আর আমার বোরকার ওই হিজাবগুলোতে দেখ 3টা কালো বোতামের মতো আছে। এই 3টা থেকে 2টো সিসি ক্যামেরা। ভাইয়া যা বলবে আমি শুনতে পাবো, আমি যা বলবো ভাইয়া শুনতে পাবে। ভাই বোনের মাথায় তো খুব ভালো বুদ্ধি আছে। ভাইয়া আসতেছে, চুপ থাকো ভাবি। আমাকে রেখে কফি খাওয়া শেষ করে ফেললি? না, খাই নাই তো। ভাইয়া আমার সাথে একজন ডাক্তার লাগবে, আমি একা এতজনকে দেখাশোনা করতে পারি না। স্নেহা তোর সাথে থাকবে। ভাবি ডাক্তারি কিছু জানে নাকি? স্নেহা মেডিকেলের ছাত্রী, আর ওর সব কাগজপত্র আমার কাছে আছে। গতকালকে জবের জন্য অ্যাপ্লাই করেছিল। কে যেন? তাহলে তো ভালোই, পুরো পরিবার ডাক্তার। আর তুই সব বুঝিয়ে দিবি স্নেহাকে। আমি কালকে একটু দুবাই যাব, দুবাই কেন যাবেন? একজন পেশেন্টের অপারেশন করানোর জন্য। ও আচ্ছা, কতদিন থাকবেন? একদিন থাকবো, পরের দিন চলে আসবো আবার। ও আচ্ছা, আমাকে নিয়ে যাবেন? আপনার তো পাসপোর্ট নাই, আপনার পাসপোর্ট করব কিছুদিন পর। আপনার যেটা ইচ্ছা। স্নেহার মনটা খারাপ হয়ে গেল আমার সাথে যেতে পারবে না বলে। আচ্ছা, আমি এসে একটা জায়গায় নিয়ে যাব তোদের। কোথায় ভাইয়া? গত মাসে আমি আর তুই একটা বিচে গিয়েছিলাম, ওইখানে। ইয়াহু, ভাইয়া জায়গাটা খুব সুন্দর। আচ্ছা চল বাসায় চলে যাই, অনেক রাত হয়েছে। এরপর আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমের দরজা সব সময় খোলাই থাকে, কারণ আমার রুমে আম্মু আসে মাঝে মধ্যে ওষুধের জন্য।
আমি চোখটা বন্ধ করতে হঠাৎ বুকে ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি স্নেহা আমার উপরে শুয়ে আছে। এই, আপনি এইখানে কেন? একা ঘুমাতে পারি না আপনাকে ছাড়া। আগে ঘুমাইতেন কিভাবে আপনার বাসায়? আপনার একটা ছবি বুকে জড়িয়ে ধরে ঘুমাতাম। তো এখন ওইভাবে গিয়ে ঘুমান? জায়গা নেই। তাবস্সুমের ঘরে জায়গা আছে। ওর খাট ছোট। আমার খাটও তো ছোট, দুইজন জায়গা হয় না? আপনি এত কথা পেঁচান কেন? ঘুমান। আমি এই ঘর থেকে যাব না, আপনি যা মনে চায় তাই করেন। আচ্ছা, আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। স্নেহা আমার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে চুমু খাচ্ছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কিছু বললাম না, ঘুমের ভান করে শুয়ে রইলাম। স্নেহা আমার ঠোঁটের সাথে তার ঠোঁট আরও চেপে ধরলো আর নাক চেপে ধরলো। আমার দম বন্ধ হয়ে আসবে এমন অবস্থা। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। স্নেহা বলল, আপনি ঘুমের ভান করেন যতই, আমি বুঝি কে ঘুমাচ্ছে আর কে ঘুমায় নাই। মেয়েটা দেখি খুব ভয়ানক। আচ্ছা, এইখানে শুয়ে থাকেন, আমি আপনাকে জড়িয়ে ধরেই ঘুমাচ্ছি। আর এই শীতে? কি এই শীতে? কিছু না, ঘুমান। স্নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আম্মুর চিৎকারে আমাদের ঘুম ভাঙলো। আম্মু বলল, কিরে তোরা দুজন একসাথে কেন? আমি স্নেহাকে ফিসফিস করে বললাম, আপনি আম্মুকে সামলান, আমি যাই। এই কি বলছিস স্নেহাকে? আম্মু, তাবাসসুমের খাট খুব ছোট আর তাবাসসুম খুব নড়াচড়া করে, তাই আমি এইখানে চলে আইছি। হো আচ্ছা, তাই বলে বিয়ের আগে তুমি এমন করে শুইবা? আম্মু আর শরম দিয়েন না, আপনি যান, আমি আসতেছি। আচ্ছা, ফাগলি মেয়ে একটা। আম্মু কি বলেছে? কিছু না, আমার শরম করে বলতে। ও আচ্ছা, তাহলে রাতে দরজা খুলে ওইভাবে যে শুয়েছেন তখন শরম করে নাই? আমার খেয়াল ছিল না দরজা লাগাতে। আর তোমার কি এখন আমাকে এটার জন্য বাঁচাবে? না, যান মহারানী, ফ্রেশ হয়ে আসেন, আবার হসপিটালে যেতে হবে। ওকে। স্নেহা ফ্রেশ হয়ে আসলো। আমি স্নেহাকে নিয়ে নিচে নামতে আম্মু বলল, খোলা দরজা বসেন। তাবাসসুম আম্মুকে জিজ্ঞেস করলো, আচ্ছা আম্মু, খোলা দরজা কি? এটা তুই বুঝবি না, স্নেহা আর আমার গুণধর ছেলে বুঝে গেছে এতক্ষণে। তাবাসসুম, আমি হসপিটালে যাচ্ছি, তুই স্নেহাকে নিয়ে চলে আসিস। খেয়ে যাও ভাইয়া। না, খিদা নাই, তুই খা। আরে এত রাগ করছিস কেন? আমি তো মজা করছি স্নেহার সাথে। না, আমার কাজ আছে অনেক, আবার দুবাই যেতে হবে। ও আচ্ছা, তোর কি কাপড় গুছিয়ে রাখবো? না, একদিনের জন্য যাব। আর কার কি কি লাগবে লিস্ট করে রাখো। আমার জন্য কিন্তু ওইটা নিয়ে আসবেন। আম্মু অবাক হয়ে বলল, কি রে রাতুল, ওইটা মানে কি? আমি কি করে জানবো ওইটা মানে কি? কে বলেছে তাকেই জিজ্ঞাসা করো। আমি গেলাম। সত্যি বলতে কি, আমি নিজেও জানি না স্নেহা কোনটার কথা বলেছে। আমি গাড়িটা বের করে চলে আসলাম হসপিটালে। এসে সবাইকে চেক আপ করলাম আর যাদের রিলিজ লাগবে রিলিজ দিয়ে আমার কেবিনে বসে আছি। স্নেহা আসলো আর বলল, আপনি না খেয়ে চলে আসছেন কেন? আম্মু আমাদের শরম দিচ্ছিল, আপনি দেখেন নাই? দেখছি। আমি খাইতে দিতেছি। আর দুবাই কখন যাবেন? আজ বিকেল 5টায়। ও আচ্ছা। স্নেহা আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বসে কথা বলতেছি দুইজন। তাবাসসুম আসলো। তাবাসসুম বলল, দুজন দেখতেছি প্রেমে ক্ষীর হয়ে আছো। বেশি পেকে গিয়েছিস তাই না? তোর বিয়েটা দিয়ে দিব আমার বিয়ের পর। কিন্তু ভাইয়া। কোনো চিন্তা না, ইমনের সাথেই তোর বিয়ে দিব। রাজি তো? তোমার যেটা ইচ্ছে, আমি গেলাম। শোন, বলো ভাইয়া। ইমনের সাথে তোর কতদিনের রিলেশন চলতেছে? আসলে ভাইয়া 4 বছর। আরে বাবা, আমি আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না, আর তুই কিনা ইমনের সাথে 4 বছর ধরে প্রেম করতেছিস? তুমি কি করবে কি করে? আগে যদি বলতা, তা না হয় আমার বান্ধবী রাইসাকে বলতাম তোমার সাথে প্রেম করতো। তার আর দরকার নেই, এখন তোর ভাবির সাথেই প্রেম করব। ওহ আচ্ছা আচ্ছা ভাইয়া, হানিমুনে কই যাবে? কই আর যাব, কোথাও যাব না, কিন্তু তোদের একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ বলো এখন? এখন যদি বলে দেই তাহলে সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে না। তাবাসসুম, আজকে কি আর কোনো কাজ আছে?
না ভাবি আর কোনো কাজ নেই। কেন? তোমার ভাইকে নিয়ে একটা জায়গায় যাব। ও আচ্ছা, প্রেম করতে যাবা? যাও যাও, আমিও আসতেছি পিছন পিছন। আচ্ছা আসো, সমস্যা নেই। আমাদের প্রেম দেখে তুমি শুধু জ্বলবা। তাই নাকি? আমি জ্বলবো না, তোমায় জ্বালাবো, কারণ আমার গফ আছে। আমারও বর আছে। না, এখনো বিয়ে হয় নাই। হয়ে যাবে। তাবাসসুম, এখানে কি ঝগড়া করবি নাকি? না, ঝগড়া করব না। আর ভাইয়া, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? বল। আমাদের কোম্পানি আছে না, ওইটা যদি ইমনের একটা চাকরির ব্যবস্থা করে দিতে তাহলে ভালো হতো। ইমন তো চাকরি করতেছে। কই, আমাকে তো বলে নাই কখনো। ইমন আমাদের কোম্পানিতেই কাজ করে গত 1 বছর ধরে। ও আচ্ছা। এরপর আমি আর স্নেহা চলে আসলাম লেকের পাড়ে। এসে দেখি বেশি মানুষ নেই, তাই স্নেহাকে নিয়ে চলে আসলাম শিমুল গাছের নিচে বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর 2টা মেডিকেলের ছাত্রী এসে বলল, আরে রাতুল ভাইয়া, আপনি এইখানে কি করেন? রুবাইদা, আর তোমরা ক্লাস রেখে এখানে কি করো? কি আর করব, একটু ঘুরতে আসছি। আর আপনি ক্লাস করাতে চাননি কেন? হসপিটালে অনেক চাপ তো, তাই যাই না। আর তোমাদের তো সামনের মাসের 22 তারিখে পরীক্ষা, কেমন প্রিপারেশন চলতেছে? ভালো স্যার। একটা কথা স্যার, বলো। আপনার পাশে যেই মেয়েটা বসে আছে উনি কে? উনি তোমাদের ভাবি। কি স্যার, আপনি আমাকে প্রেগনেন্ট বানিয়ে এখন অন্য মেয়েকে বিয়ে করবেন? তা হতে পারে না। আমি আপনার নামে মামলা করব। আরে রুবাইদা, এসব কি বলতেছো? আমি তোমার শিক্ষক, আর তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ কেন? এই হাফসা, তুই বল না। আমি আর কি বলবো? ছি ছি ভাইয়া, আপনাকে ভালো মনে করেছিলাম আর আপনি। স্নেহা মুখ থেকে বুরকাটা সরিয়ে বলল, শাকচুন্নি, যেই আমি কলেজে নাই আর তোরা আমার বরের সাথে লাইন মারতে চলে এলি। আজকে তোদের পাইছি, দাঁড়া তোরা। আরে দোস্ত তুই, আমি তো ভাবছিলাম অন্য মেয়ে বিয়ে করেছে ভাইয়া, তাই তো এই নাটকটা করতেছিল রুবাইদা, তাই না রে? রে, তোর বরকে পাহারা দিচ্ছিলাম। স্নেহা, এই 2টা কি তোমার বান্ধবী? এই 2টা তোমার নামে কত বড় মিথ্যে কথা বলেছে। এই রুবাইদা, দেখি এই দিকে আয়। তুই বলে প্রেগনেন্ট, দেখি তোর বাবুটা কত বড় হয়েছে। আরে দোস্ত, আমি তো মজা করে বলেছিলাম, তুই সিরিয়াসলি নাস কেন? দাঁড়া, তোদের কাল মজা দেখাবো কলেজে গিয়ে। বোন, এই তোর পা ধরলাম, প্লিজ মাফ করে দে। আমি আর কখনো তোর বরের পিছু ঘুরবো না। মনে থাকে যেন, আর যা আমার চোখের সামনে থেকে। রুবাইদা চলে গেল, আমি বসে আছি। স্নেহা, তোমার বান্ধবীরা এতটা মিথ্যা বলতে পারে? আরে ওদের কথা বললো না, ওরা 1 নম্বরের মিথ্যুক। আচ্ছা চলো ফুচকা খাবো এখন। দুজনে ফুচকা খেয়ে আরও অনেক জায়গায় ঘুরলাম। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ফেললাম। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। বিকাল 3:40 বাজে আমি রেডি হয়ে চলে আসলাম বিমানবন্দরে। আমার সাথে স্নেহা আর তাবাসসুম আসলো। তাবাসসুম, হসপিটালের সবার খেয়াল রাখিস, আর স্নেহা তুমিও তাবাসসুমকে সাহায্য করবে। আচ্ছা, আর ঠিক মতো যাইয়েন, গিয়ে ফোন দিয়েন। আচ্ছা, আমি চলে আসলাম ভেতরে। ভেতরে এসে সব কিছু দেখিয়ে চেক করে চলে আসলাম বিমানের ভিতরে। এসে বসে আছি, 5 মিনিট পর বিমান ছাড়বে, আর রাত 4টায় দুবাই বিমানবন্দরে নামবো। বিমান ছেড়ে দিল, আমি বসে গল্প পড়তে লাগলাম। গল্প পড়তে পড়তে কখন যে 3টা পার হয়ে গেল খেয়াল আরও হয়নি। আমি বিমানবন্দর থেকে আমার নিজ বাড়িতে চলে আসলাম। এইখানে আমার নিজস্ব কোম্পানি আছে, এটা কেউ জানে না। আমি আসতেই আমার অফিসের ম্যানেজার চাচা বলল, আসো বাবা, ব্যাগটা আমার কাছে দাও। থাক চাচা, আমি নিজেই নিতে পারবো। আমি সবার সাথে কথা বলে চলে আসলাম রুমে। রুমে এসে দেখি একটা মেয়ে বসে বসে পড়ছে। আমি বললাম, এই যে আপু, আপনি অন্য রুমে যান। মেয়েটি পেছনে ফিরে বলল, আপনি অন্য রুমে যান। আর আপনি কে? আমি রাতুল, এই বাসার মালিক। ও আচ্ছা, আমি চলে যাচ্ছি। আর রাতে যেন আপনাকে অন্য রুমে পাই, এই রুম আমার। আমি আর কিছু বললাম না, কারণ পিচ্ছি একটা মেয়ে, বয়স আনুমানিক 12 হবে। আমি ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। ম্যানেজার চাচা এসে বলল, বাবা কিছু খেয়ে নাও। আমি কিছু খাবো না চাচা, আপনাকে একটা কাজ করতে হবে। বলো। এই লিস্টে যা যা আছে কাল আপনি এনে রাখবেন। আমি রাতের ফ্ল্যাটেই চলে যাব। থেকে যাও কিছুদিন।
না, হসপিটালের রোগী দেখতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি সব রেডি করে রাখবো। চাচা চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কে যেন বিছানায় পানি ঢেলে দিল। আমি তাকিয়ে দেখি কেউ নাই। নিচে তাকিয়ে দেখি বিছানা ভিজা আর প্যান্টও ভিজা। আর উঠে কাপড় পাল্টিয়ে গিয়ে শুয়ে পড়লাম অন্য পাশে। চোখটা বন্ধ করতেই আবারও ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমি আর কিছু না ভেবে সারা ঘর দেখতে লাগলাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। আবার কাপড় পাল্টিয়ে শুয়ে পড়লাম ঘুমের ভান করে। যেই আমার শরীরের পানি পড়লো, অমনি দরজার দিকে তাকিয়ে দেখি চাচার মেয়ে হাসতেছে। আমি বললাম, এই যে পিচ্ছি মেয়ে, আমাকে ঘুমোতে দিচ্ছ না কেন? আপনি আমার রুমে শুয়েছেন তাই ঘুমাইতেছি না। আমি কি বলছিলাম আপনাকে রাতে যেন এই রুমে না শুইতে? আমি কাল চলে যাব, আজকের রাতটায় থাকতে দাও। আচ্ছা, আর আপনি হিসু করে দিয়েছেন বিছানায়? বুড়ো হয়ে গেছেন এখনো বিছানায় হিসু করার শরম করে না আপনার? খুব ফাজিল হয়ে গিয়েছো, নিজে পানি ঢেলে এখন বলতেছো আমি হিসু করেছি। এখন তো বাজে রাত 4টা, আর ঘুমিয়ে কি করবেন? আচ্ছা তুমি যাও, আমি আর ঘুমাবো না। যাচ্ছি বাবা, যাচ্ছি। এত পাগল হচ্ছেন কেন? আর একটা কথা, কি কথা বলো? কাল আমাকে চকলেট এনে দিবেন, না হলে আমি সবাইকে বলে দিব আপনি বিছানায় হিসু করেছেন। আচ্ছা যাও, চকলেট এনে দিব, কিন্তু কাউকে বইলো না প্লিজ। আচ্ছা, মনে যেন থাকে। মেয়েটা চলে গেল। আমি আর না ঘুমিয়ে ফ্রেশ হয়ে 6টা বাজতেই আমি বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে এসে সব ডাক্তারের সাথে কথা বলে রেডি করে নিলাম। অপারেশন রুমে চলে গেলাম। প্রায় 3 ঘন্টা 50 মিনিট অপারেশন করার পর অপারেশন সাকসেস হলো। সব ডাক্তারই খুশি। আমি চলে আসলাম বাহিরে। এসে দেখি 2জন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, বাবা, আমার মেয়েটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। যাক, আল্লাহ আমার মেয়েকে ভালো করে দিয়েছে। বাবা, একটা কথা, এই নাও 4 লক্ষ টাকা, আর বাকি 5 লক্ষ টাকা আমি জোগাড় করতে পারি নাই। প্লিজ আমার মেয়েটাকে সুস্থ করে তুলো। এই টাকাগুলো আপনার কাছে রাখেন, আর বলেন আপনার কাছে কে টাকা চেয়েছে। ডাক্তার, নীরব আমার কাছে 9 লক্ষ টাকা চাইছে। আমার সাথে আসেন। কোথায়? আসেন, তারপর বলতেছি। আমি চলে আসলাম ডাক্তার নীরবের কাছে। আসতে পারি নীরব সাহেব? আসুন আসুন। আমি চাইলে আপনাকে এখনই এই হসপিটাল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। কিন্তু স্যার, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবার কারণটা কি? আপনি এই বৃদ্ধ লোকের কাছে 9 লক্ষ টাকা চেয়েছেন কেন? এই টাকা না দিলে আমরা অপারেশন করতে পারবো না স্যার, তাই চাইছি। এই হসপিটালে কোনো রোগীর কাছ থেকে টাকা নেবেন না। আর এই হসপিটাল আমাদের। আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হয়। এই হসপিটালের মালিক যা বলবে আপনারা তাই করবেন। ওকে স্যার। আর কখনো যেন না শুনি কারো কাছ থেকে টাকা চাওয়া। ওকে স্যার। আমি চলে আসলাম নিচের তলায়। সেখান থেকে হসপিটালের প্রতিটি লোক ডাক্তারের কথা শুনে। এই যে মিস নাজমা, জি স্যার, বলেন। আপনারা কি শুরু করেছেন সবার কাছ থেকে টাকা নিচ্ছেন? স্যার, এটা তো গত 4 মাস ধরে চলছে। হোয়াট? এইসব কে করতেছে আর কার কোথায় করতেছেন আপনারা? এই হাসপাতালে ম্যানেজারের কথায়। ম্যানেজার কোথায়? আমি ম্যানেজারকে ডেকে দিচ্ছি, আপনি ওই রুমে গিয়ে বসেন। না, আমি বসবো না। আপনি বলেন ডাক্তার রাতুল এসেছে বাংলাদেশ থেকে? ওকে, আমি এক্ষুনি বলতেছি। কিছুক্ষণ পর ম্যানেজার আসলো। ম্যানেজার, আপনি কি শুরু করেছেন? এই হসপিটালটাকে কি আপনি নরকখানা বানিয়ে ফেলতেছেন টাকা দিয়ে? আসলে স্যার, আসলে না করে এই 4 মাসে যতগুলো পেশেন্ট এসেছে তাদের লিস্ট বের করেন। আর আপনি যতগুলো টাকা নিয়েছেন সবগুলোর হিসাব দিবেন, না হলে আপনাকে চাকরি থেকে বের করব আর সারা জীবনের জন্য জেলে ঢুকিয়ে দিব। স্যার জেলে দিবেন না আমাকে, আমি এখনই সব কিছু রেডি করতেছি। কিন্তু স্যার একটা কথা। বলো। স্যার, এই হাসপাতালের জন্য কিছু গ্যাস সিলিন্ডার আনা হয়েছে আর কিছু বেড আনা হয়েছে। এখানে 4 লাখ টাকা খরচ হয়েছে, আর বাকি টাকা আপনার কেবিনে আসছে। ওকে, সমস্যা নাই, সব লিস্ট আমার কাছে আনেন। আর এই 4 মাসে যতগুলো পেশেন্ট ভর্তি হয়েছে সবার ফোন নাম্বার আর ঠিকানা দিন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। স্যার সমস্যা নাই, ফোন দিলে সবাই চলে আসবে, আর না হয় আমি গাড়ির ব্যবস্থা করতেছি। তাই করেন, আমি আমার কেবিনে আছি।
2 দিনের ভিতরে সবার টাকা যেন সবাই পেয়ে যায়। আর কারো কাছ থেকে যদি টাকা নিয়েছেন তাহলে তো বুঝতেই পারছেন কি হবে আপনার আর আপনার পরিবারের। স্যার। স্যার এই নেন গত 8 মাসের সব পেশেন্টের কাগজপত্র। আর আমার কেবিনে 10 জন লোক পাঠান, আর সাথে যেন ফোন থাকে। ওকে স্যার, আমি পাঠাচ্ছি, আপনি যান। ওকে, যাচ্ছি। আমি চলে আসলাম আমার কেবিনে। এর সবগুলো নোট খাতা দেখতে লাগলাম। প্রায় 4 মাসে 2.5 কোটি টাকার উপরে নিয়েছে। আমি ভেবেই অবাক হচ্ছি, আমি না আসলে তো আরও অন্যায় করতো। আমি সবাইকে ফোন দিতে লাগলাম। ম্যানেজার সব আরও 10 জন এসে সবাইকে ফোন দিতে লাগলাম। প্রায় রাত 4টা বাজে। মোট 775 জনকে ফোন করে তাদের টাকা দেওয়া হয়েছে। সবাই এতে অনেক খুশি হয়েছে। আরও 1248 জন রয়েছে, কালকের মধ্যে শেষ করতে হবে। ম্যানেজার, আপনি আরও 15 জনকে ডাক দিন। আচ্ছা স্যার। স্যার আপনি কিছু খেয়ে নেন, আমি আনতেছি আরও লোক। সমস্যা নেই, আমি আসতেছি বাইরে থেকে। আচ্ছা স্যার। আমি চলে আসছি নিচে এসে একটা হোটেলে ঢুকলাম। ঢুকে ফ্রেশ হয়ে চলে চিকেন ফ্রাই অর্ডার দিলাম। অর্ডার দিয়ে বসে আছি। আম্মু ফোন দিল। আম্মু বলল, বাবা কখন আসবি? আম্মু, এই হসপিটালে বাজে কাজ চলতেছে, গরিবদের টাকা মেরে খাচ্ছে। আজকে সারাদিন 775 জনের টাকা দেওয়া হয়েছে। আরও রয়েছে অনেক মানুষ। আজকে আস্তে আস্তে পারবো না, কালকে আসবো বিকেলের ফ্লাইটে। আচ্ছা এই নে, স্নেহার সাথে কথা বল। দাও। হ্যালো, কি করো? কিছু করি না, বসে আছি। হাতে মেহেন্দি লাগিয়ে দিতেছে তাবাসুম। ও আচ্ছা, তুমি একটু ব্যালকনিতে যাও তো। কেন? কথা আছে, যাও। বলো এখন। তোমার জন্য কি আনবো বলো? তোমার যা যা পছন্দ তাই আইনো। আচ্ছা, একটা দিবা? কি দিব? চুমু। না, নিজে দাও, আমার শরম করে। না। আচ্ছা বাই, কাজ আছে অনেক। কাল বিকাল 5টায় বিমানবন্দরে আমি আসবো। আচ্ছা। ফোনটা কেটে দিলাম। কেটে দিয়ে চিকেন ফ্রাই খেয়ে চলে আসলাম হসপিটালে। আমার কেবিনে আসতেই ম্যানেজার বলল, স্যার আরও 68 জন এসেছে। তো টাকাগুলো দিয়ে দিন। অপেক্ষা করছেন কেন? আপনার জন্য বসে রয়েছি, আপনি দিয়ে দেন। সবাইকে ডাক দিন। সবাইকে টাকা দিয়ে দিলাম। আজকে সারা রাত সবাইকে টাকা দেওয়া শেষ হলো, কিন্তু কিছু জন বাকি রয়েছে। 48 জনের তাদের ফোন বন্ধ। তাই তাদের বাড়ির ঠিকানা নিয়ে চলে গেলাম তাদের বাসায় গিয়ে সবার টাকা পৌঁছে দিলাম। সবাই অনেক খুশি। এর মধ্যে সাংবাদিকদের কাছে এই কথা চলে গেল। অনেক সাংবাদিক আসলো। সারা রাত টাকা বিতার, এবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে হবে। আমি সবার উত্তর দিয়ে চলে আসলাম বাসায়। অনেকেই খুব খুশি হয়েছে। বাসায় আসতেই ম্যানেজারের মেয়ে রাবিয়া, এই যে ডাক্তার সাহেব, আপনি কোথা থেকে আইছেন এখন? হসপিটালের কাজ ছিল, আজকে চলে যাব, চিন্তা করো না। আপনি থাকতে পারেন এইখানে, সমস্যা নাই। না, বাড়িতে তোমার ভাবি অপেক্ষা করতেছে আমার জন্য। ভাবি মানে? আমি তো শুনেছিলাম আপনার বিয়ে হয় নাই। কাল আমাদের বিয়ে। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম আপনার বিয়ে হয় নাই। আর আপনি দেখতে অনেক সুন্দর, আপনাকে দেখে ক্রাশ খাইছি। আয় হায়, এই পিচ্চি মেয়ে কয় কি? আমাকে দেখে নাকি ক্রাশ খেয়েছে? এই যে পাকনা বুড়ি, এখন ভেতরে যাইতে দেন। আচ্ছা যান, আমি খাবার আনতেছি। তোমার আনতে হবে না, আমি রেডি হয়ে নিচে এসে খেয়ে নিব। আচ্ছা। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম নিচে এসে দেখি সবাই আছে। আন্টি, খুব ক্ষুধা লেগেছে, কিছু খাবার পাওয়া যাবে? আরে বাবা, এসব কি বলতেছ? তুমি টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা, আমি খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রাবেয়ার আব্বুকে বললাম, চাচা সব কিছু কি আনা হয়েছে? বাবা, প্যাকেট করা আছে সব কিছু। ধন্যবাদ চাচা। আচ্ছা, আপনি চলেন আমার সাথে, একটু মার্কেটে যাব। আর প্রায় তো দুপুর হয়ে এসেছে। কিছু শপিং করে বিমানবন্দরে চলে গেলাম। ভেতরে গিয়ে সব কিছু পাস করে চলে আসলাম বিমানে। গিয়ে বসতেই বিমান ছাড়লো বাংলাদেশের উদ্দেশ্যে। এয়ারলাইন্স 4:30-এ এসে বিমানবন্দরে এসে নামলাম। নেমে চলে আসলাম বাহিরে। আসতেই সেনাবাহিনী আটকালো। সেনাবাহিনীটা বলল, এই যে স্যার, আপনার এই 3টি ব্যাগে কি আছে? স্যার, চকলেট আর কাপড় আর আমার মেডিকেলের জিনিস। মেডিকেলের জিনিসগুলো দেখান। এই দেখেন। আমি দেখিয়ে চলে আসলাম বাইরে। এসে দেখি স্নেহার তাবাসসুম দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। কেমন আছিস তাবাসসুম? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা চল বাসায় যাই। চলো।
এরপর চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে নামলাম 2টা লাগেজ নিয়ে। আর একটা ঘরে রেখে এসেছি, কারণ ওইটায় আমার আর স্নেহার জন্য জিনিস আছে। নিচে এসে সবারটা সবাইকে দিয়ে দিলাম। তাবাসসুম বলল, ভাইয়া লাকিস তো 3টা, এখানে তো 2টা আনছো, আরেকটা কোথায়? ওইটা আমার রুমে, ওইটাই আমার কাপড় আছে, আর কিছুই নেই। ও আচ্ছা, তাই নাকি? তা কেমন কাপড়? আমি আনতেছি। এই না তাবাসসুম, যদি আনিস তাহলে তোকে একটা জিনিস দিব না। কি জিনিস আগে বলো। না, পরে। তাবাসসুম, তুই গিয়ে লাগেজটা নিয়ে আয়, আমি দেখবো কি কি আনছে। মা, ওইটা আনার কি দরকার? এই যে মা আনছি, কিন্তু এটা তো তালা মারা। রাতুল, ফিঙ্গার দে তোর। এই দেখ, আমি সব আঙুলের ফিঙ্গার দিছি, খুলবে না। ওয়েট আম্মু, আমি দেখতেছি কিভাবে খুলতে হয় এটা। দেখ। তাবাসসুম ঘুরে ঘুরে 3বার লাগেজটাকে দেখলো। হঠাৎ আমার পায়ে ধরে বলল, ভাইয়া এখন কোথায় যাবা? এই তুই আমার পা ছাড়। আচ্ছা, আমি খুলে দিতেছি। আর পায়ে ধরে খোলাতে হবে না, আসলে আমার পায়ের আঙ্গুলের ফিঙ্গার লক দিয়েছিলাম। তাবাসসুম কেমন করে যেন বুঝে গেল। আমি লাগেজটা খুলে দিয়ে দৌড়ে চলে আসলাম রুমে। চলেন শুনে আসি নিচে কি কথা হচ্ছে। তাবাসসুম বলল, আম্মু দেখো, তোমার ছেলে তোমার বৌমার জন্য কত কিছু আনছে। সত্যি তো, পুরো লাগেজ বৌমার জন্য শাড়ি গয়না আরো অনেক কিছু আনছে, দেখা যাচ্ছে। কি ব্যাপার ভাবি যান, একদিনে এতটা হাত করে নিলে? আমি আবার কি করলাম? তুমি দেখো নাই কাল যে তোমার ভাইয়া জিজ্ঞেস করছি কি আনবে, আমি তো কিছুই বলি নাই আনতে। তোমার ভাইও অয়ন্ত আনছে। আচ্ছা ভাবি, এখানে তো 2টা নীল শাড়ি আছে, আমি একটা নেই। আচ্ছা নাও। আর আম্মু, আপনি এই শাড়িটা রাখেন। না, আমার দরকার নেই, আমার অনেক শাড়ি আছে। রাখেন তো। এটা বলে স্নেহা চলে আসলো রুমে এসে আমাকে বলল, এই যে মিস্টার, এত কিছু কে আনতে বলছে? এখন সবাই আমাকে শরম দিচ্ছে। আমি কি করে জানবো যে তাবাসসুম এই লাগেজের কথাও মনে রাখবে? হয়েছে হয়েছে, এখন নিচে চলেন, খাবেন, অনেক রাত হয়েছে। না, আমি যাব না, আমার শরম করে, তুমি গিয়ে নিয়ে আসো। আচ্ছা। স্নেহা খাবার নিয়ে আসলো। খাবার খেয়ে দুজনে শুয়ে পড়লাম। স্নেহাকে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরে আছি। স্নেহা বলল, এইভাবে সারা জীবন রাখবে তো? যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন রাখবো। মুয়া! আর তো 2 দিন বাকি বিয়ের, আমি বাসায় চলে যাই কাল। তোমার ইচ্ছে। আচ্ছা এখন ঘুমাও, কাল আবার হসপিটালে যাব। হুম। এরপর ঘুমিয়ে গেলাম। সকালে তাবাসসুমের ডাকে ঘুম ভাঙলো। আমি ঘুম ঘুম চোখে বলতে লাগলাম, এই স্নেহা, একটা চুমু দাও। তাবাসসুম ঠাস করে আমার গালে চড় মারলো আর বলল, ভাইয়া তোমাকে আব্বু ডাকতেছে। কি রে, আমাকে চড় দিলি কেন? আমি কই চোর দিলাম, আমি তো মাত্রই আসলাম, আর তুমি কি বলতেছো এসব? কই কি বললাম? আর আমাকে যে চড় মারলো? হয়তো বা স্বপ্ন দেখছিলে, সেখানে চর খাইছো কারো হাতে। হয়তো বা। এই তুই জানলি কি করে আমি চড় মারছি? ঘুমিয়ে ঘুমিয়ে আবল তাবল বলতেছো, তাই ভাবছিলাম স্বপ্ন দেখতেছো। আচ্ছা যা তুই, আমি আসতেছি। এই শোন, এটা গোপন কথা আছে, কানে কানে বলবো। বলো এখন। তুই কি ভাবছত আমি দেখি নাই তুই যে আমাকে চড় মারছত? এ আমি ভাবিকে বলে দিব তুমি আমাকে মারছো। বোন বলিস না। এই নে, তোর জন্য কিছু জিনিস এনেছিলাম। কি আছে এটাতে? ঘরে গিয়ে খুলিস। আচ্ছা। তাবাসসুম চলে গেল। আমি ফ্রেশ হয়ে হসপিটালের জন্য রেডি হয়ে গেলাম। হঠাৎ তাবাসসুমের চিৎকার শুনতে পেলাম। আমি দৌড়ে গিয়ে দেখি তাবাসসুম আর স্নেহা দুজনকে জড়িয়ে ধরে চিল্লাচ্ছে, এই ওই যে ওই বক্সের তেলাপোকা। তোমরা দুজন সামান্য প্লাস্টিকের তেলাপোকা দেখে ভয় পাও, আর সত্যি তেলাপোকা দেখলে কি করবা আল্লাহই জানে। তাবাসসুম, ওই প্যাকেটটা তোকে কে দিয়েছে? ভাইয়া দিছে, আমার মনে হয় এটা ভাইয়ার ওই কাজ। দৌড় তোর ভাইয়াকে। যেই আমাকে ধরতে আসবে আমি এক দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। এসে আম্মুর পেছনে লুকিয়ে রইলাম। তাবাসসুম বলল, আম্মু ভাইয়া কোথায় গেছে? কেন, তোর ভাইয়া আবার কি করেছে? আর তোদের হাতে ঝাড়ু লাঠি কেন? তোমার ছেলে আমাদের ভয় দেখাইতেছে তেলাপোকা নিয়ে। তোরা এত বড় হয়ে গিয়েছিস আর এখনো তেলাপোকাকে ভয় পাস? আগে
আগে বলো ভাইয়া কই? ওই যে সুপার পেছনে বসে আছে, চুল দেখা যাচ্ছে। এই রে, এখন আমি শেষ। যাই হোক, একটা কিছু করতে হবে। আমি বের হয়ে আস্তে করে দৌড় দিলাম, যাতে করে পড়ে যেতে পারি ইচ্ছে করেই। যেই ভাবা সেই কাজ। দপাস করে পড়ে গেলাম আর চোখ বন্ধ করে রাখলাম। স্নেহা হাসতে হাসতে বলল, দেখ দেখ, আল্লাহ বিচার করেছে, মরুক এইভাবেই। কিন্তু ভাবি ভাইয়া তো আর নড়াচড়া করছে না, কিছু হয় না তো আবার? কি বলতেছিস এইসব? চল আগে ধরে সুপাই তুলি। এরপর আম্মু তাবাসসুম আর স্নেহা ধরে আমাকে সোফায় বসালো। আম্মু বলল, তাবাসসুম, তুই গিয়ে চেকআপের বক্সটা নিয়ে আয়, আর স্নেহা মা তুমি গিয়ে তেল গরম করে আনো, আমি দেখতেছি কি হয়েছে। তাবাসসুম আর স্নেহা চলে গেল। আমি আম্মুকে বললাম, আম্মু আমি পালাই, না হলে আমাকে মেরেই ফেলবে। যা যা তাড়াতাড়ি যা, এলো বলে। আমি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠে আমার রুমে এসে পড়লাম। সব কিছু নিয়ে যে সিঁড়ি দিয়ে নামতে যাব, অমনি স্নেহা আম্মুকে বলল, আম্মু উনি কই গেছে? জানি না তো, আমি খাবার টেবিল থেকে পানি আনতে গিয়েছিলাম, এসে দেখি নাই। কোথায় গেল ছেলেটা? নিশ্চিত হাসপাতালে গেছে, এছাড়া আর কোথায় যাবা? চল তাবাসসুম হাসপাতালে যাই। চলো ভাবি। তাবাসসুম আর স্নেহা চলে গেল হসপিটালে। আমি নিচে নেমে খেয়ে আম্মুর কোলে মাথা রেখে টিভি দেখতে লাগলাম। হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো। আম্মু গিয়ে দরজা খুলে দিল। তাবাসসুম আর স্নেহা আসলো, বলল, আম্মু ওনাকে তো পাইলাম না হাসপাতালে। আম্মু মিট মিট করে হাসছে। এটা দেখে তাবাসসুম বলল, আম্মু ডাল মে কুছ কালা হে। আরে সত্যি তো, আমি তোর ডালে কালো জিরা দিয়েছিলাম। আম্মু রসিকতার আর সময় পেলে না, বলো ভাইয়া কোথায়? তোদের সামনে দেখ, সোফায় শুয়ে আছে। তাবাসসুম আর স্নেহা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ভাইয়া তুমি এইখানে? তো কোথায় থাকবো, জাহান্নামে নাকি? এখন বলো আমাদের সাথে এমন করলা কেন? কি করলাম আমি? তোর বড় ভাইকে চড় মারতে পারলি? অবশেষে তুমিও? আমি আর এই বাড়িতে থাকবই না, চলে গেলাম। আমি এটা বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। এখন বাজে 11টা। আজকে হসপিটালে কাজ নেই বেশি, তাই আমি চলে আসলাম বন্ধুর বাসায়। বন্ধুর বাসায় আসতেই বন্ধুর মা বলল, বাবা এখন তো আমাদেরকে ভুলেই গেছো, আগের মতো আসো না। সময় পাই না আন্টি, জানিই তো ডাক্তারদের কতটা কাজ, রোগীকে দেখা যত্ন করতে হয়। আচ্ছা বলো কি খাবা? আর আজকে তোমাকে যাইতে দিব না, আজকে আমি তুমি আর তোমার আঙ্কেল বসে গল্প করব। আচ্ছা আন্টি, আসলে আন্টি আমাকে তার ছেলের মতোই দেখেন, আমাকে অনেক আদর করে। আন্টি আপনার হাতের নুডলস আর মুরগির মাংস কষিয়ে রান্না করতেন, ওইটা আমার খুব ভালো লাগে। আচ্ছা তুমি উপরে যাও, দেখো মেহেদি শুয়ে আছে, ওর অফিস আজকে বন্ধ। আচ্ছা আন্টি। আন্টি চলে গেল রান্নাঘরে। আমি চলে আসলাম মেহেদির রুমে। এসে দেখি শালার বউকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে আছে। মামা কি খবর? বউকে পেয়ে এখন বন্ধুকে ভুলে গেলি? ভাইয়া আপনি এসেছেন, এখানে বসেন, আমি নিচ থেকে আসছি। না ভাবি, আপনার যাওয়ার দরকার নেই। মেহেদি বাবা হতে আর কতদিন আছে? আর 2 মাস আছে। ও আচ্ছা, ঠিক মতো খাচ্ছেন তো? আর দুধ ডিম ফল এসব বেশি করে খাবেন। আচ্ছা এই নেন বিস্কিট খান, ঘরে তো কিছুই নেই, নিচে খাবার রুমে সব আছে। থাক, আমি নিচ থেকে খেয়ে আইছি। মেহেদি ভাবিকে আবার চেক আপ করিয়ে আনিস, যাতে কোনো সমস্যা থাকলে ওইটা ঠিক করে নিতে পারবে। আচ্ছা তা মামা আর কতদিন একা থাকবি? গত 25 বছর একা শীত কাটিয়ে দিলি, এখন তো শীত আইছে, এখন বিয়ে কর। কাল আমাদের বিয়ে। আরে বাবা, তো কে সে ভাগ্যবতী মেয়ে? আগে কলেজ থাকতে স্নেহা নামে একটা মেয়ে ছিল, ওইটাই। ও ওই মেয়েটা খুব ভালো, আর তোর পেছনে অনেক ঘুরছে। ভাইয়া এবার স্নেহা ডাক্তার হয়েছে তাই না? তুমি কি করে জানো ভাবি? স্নেহা আমার মামাতো বোন। ও ভালোই হলো, আজকে বাসা থেকে বেরিয়ে এসেছি। আর মেহেদি যদি ফোন দেয় বলবি আসে নাই। আচ্ছা। এরপর আমরা গল্প করতে লাগলাম। দুপুরে খাবার খেয়ে সবাই মুভি দেখতে বসলাম।
মুভি দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেছে খেয়ালই নাই। আমি ফোনটা বের করে দেখি স্নেহার 200+ মিসড কল আর মেসেজ তো আছেই। তাবাসুমও ফোন করেছে অনেক আর মেসেজ। চলুন স্নেহা মেসেজে কি কি লিখেছে তা জানবেন। এই যে আপনি কোথায় আছেন? প্লিজ বলেন আমাকে, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। প্লিজ বাসায় ফিরে আসেন, সবাই চিন্তা করতেছে। আর আমি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। মেসেজগুলো ছিল এইরকম, আরও অনেক মেসেজ আছে। আমি মেসেজ বের করে দিলাম, আসতেছি আন্টি, এখন যাই, সারাদিনই তো থাকলাম। রাতের খাবারটা খেয়ে যাও বাবা। না আন্টি, আবার আসবো 2 দিন পর বউকে নিয়ে। আচ্ছা, তোমার আম্মু ফোন দিয়ে বলেছিল যে তোমার নাকি বিয়ে কাল। আমি চলে আসলাম বাহিরে, এসে রিক্সা নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির সামনে। বাড়ির দরজার সামনে এসে কলিং বেল দিতেই স্নেহা এসে দরজা খুলে দিয়ে আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি বললাম, এই পাগলি কান্না করতেছো কেন? কান্না থামাও, দেখো আম্মু আব্বু তাকিয়ে আছে। সারাদিন কই ছিলেন? তোমার মামাতো বোনকে যে বাসায় বিয়ে দিয়েছিলে ওইখানে। চলের ভিতরে, হাত মুখ ধুয়ে খেয়ে নিবেন। তাবাসুম কই? তাবাসুম তো ওর রুমে। তুমি যতক্ষণ পর্যন্ত না ডাক দিবে ততক্ষণ দরজা খুলবে না বলছে, আর কান্না করতেছে। আমি চলে আসলাম তাবাসুমের রুমের সামনে। তাবাসুমের দরজা লক, তাই আমি চাবি দিয়ে আস্তে আস্তে দরজা খুলে দেখি তাবাসুম বালিশে মুখ গুজে কান্না করছে। আমি গিয়ে জড়িয়ে ধরে বললাম, এই পাগলি মেয়ে কান্না করছিস কেন? ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আরে পাগলি মেয়ে বলে কি, ফ্রেশ হয়ে আয়, খাবার খাবো, ক্ষুধা লাগছে। আচ্ছা। তাবাসুম ফ্রেশ হয়ে আসলো, কান্না করতে করতে চোখ মুখ ফুলে ফেলেছে। আমরা নিচে চলে আসলাম, নিচে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। স্নেহা বলল, আম্মু আমি চলে যাই এখন, কাল তো একেবারে চলে আসবো। রাতুল যা, তুই গিয়ে দিয়ে। না, ওনার যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। চুপ, এইখানে দাঁড়িয়ে থাকো। তাবাসুম যা, রেডি হয়ে আয়। কেন? কোথায় যাব? বাইরে যাব, যা রেডি হয়ে আয়। আচ্ছা। তাবাসুম রেডি হয়ে আসলো। স্নেহা আর তাবাসুমকে নিয়ে চলে আসলাম বাহিরে। হেঁটে হেঁটে যাচ্ছি স্নেহাদের বাসায়। বেশি দূরে না, 3 রাস্তার সামনে এসেই দুজনকে নিয়ে ফুচকার দোকানে চলে গেলাম। মামা, এই দুজনকে ফুচকা দেন। আমি খাবো না। সত্যি খাবে না তো? খাবো। এইভাবে চোখ বড় করে তাকিয়ে আছো কেন? আমি ভয় পাই তো। চুপচাপ খাও। এরপর ফুচকা খাওয়া শেষ করে চলে আসলাম স্নেহাদের বাসায়। বাসায় এসে দরজার সামনে দাঁড়িয়ে রইল স্নেহা। তাবাসুম, তুই একটু ওইদিকে যা তো, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া। তাবাসুম চলে গেল। আমি জড়িয়ে ধরলাম স্নেহাকে আর ওর ঠোঁটে আলতো করে চুমু দিলাম। কাল তো আমাদের বাসায় চলে যাবে, আজকে না হয় থাকো, আর আমি বাসায় গিয়ে ভিডিও কলে আজকে সারা রাত কথা বলবো। সত্যি তো? সত্যি। যাও এখন, আর শীত করতেছে। কাল থেকে আর শীত করবে না তোমার। এইটা বলে স্নেহা চলে গেল। আমি তাবাসুমকে নিয়ে চলে আসলাম বাসায়। রাস্তায় তাবাসুম বলল, ভাইয়া আমি কিন্তু দেখছি কি করছো ভাবিকে। ভালো করেছিস, আমাদের বিয়ের পর তোর বিয়েটা দিয়ে দিব। না, আমি আরো পরে বিয়ে করতে চাই, আমার বেতন দিয়ে একটা কিছু করতে চাই। আচ্ছা যা, তোর ইচ্ছে, যখন বলবি বিয়ে করবি তখন বিয়ে দিয়ে দিব। আচ্ছা, আর স্নেহা ভাবিকে কষ্ট দিও না, ভাবি খুব ভালো। আর পাকনামো করতে হবে না। বাসায় ঢুকে রুমে গিয়ে দরজা লাগিয়ে স্নেহাকে ফোন দিলাম। কথা বলতেছি, হঠাৎ স্নেহা বলল, আমরা 2টা বাবু নিব, এর বেশি নিব না। না, আমি একটা ফুটবল টিম বানাবো। আমার বুঝি শরম করে না এইসব বলতেছো? এইখানে তো আর অন্য কেউ নাই যে তারা শুনলে তোমার শরম করবে। বিয়ের দিন রাতে আমাকে নিয়ে বাইরে হাঁটতে যাবে? আচ্ছা ঠিক আছে ডাক্তার বউ। আরও ইচ্ছে আছে, আমার সবগুলো পূর্ণ করতে হবে তোমার। আচ্ছা পূর্ণ করব। এইভাবে আরো অনেকক্ষণ কথা বলতে বলতে ফজরের আজান পড়ে গেল। স্নেহা এখন রাখি। আচ্ছা বাই। বাই। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম মসজিদে। নামাজ পড়ে এলাকাটা একটু ঘুরলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি তাবাসুম ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই তাবাসুম বলল, ভাইয়া তুমি কোথায়? এই তো 3 রাস্তার মোড়ে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? হাসপাতালে 2টো রোগী এসেছে, বাইক অ্যাক্সিডেন্ট করেছে, খুব খারাপ অবস্থা।
তুমি ওইখান থেকে হাসপাতালে চলে যাও, আমি তোমার সব কিছু নিয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়, আর আমার বাইক নিয়েই এসে পড়িস, চাবিটা ডোরের ভিতর। আমি ফোনটা কেটে চলে গেলাম হসপিটালে। নার্স, রোগীর কি অবস্থা এখন? স্যার, অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে, দুজনেই খুব ব্যথা পেয়েছে। ডাক্তার রফিককে খবর দেন তাড়াতাড়ি আসার জন্য। ডাক্তার রফিক আগেই এসে গেছে, আপনার বোন ফোন দিয়ে বলে দিয়েছিল এখন অপারেশন রুমে আছে, আপনি যান, সব কিছু রেডি করা আছে। ওকে, আমি চলে গেলাম অপারেশন রুমে। ডাক্তার রফিক কি অবস্থা? স্যার, মেয়েটা খুব বেশি ব্যথা পেয়েছে, আপনি মেয়েটার অপারেশন করেন, আমি ছেলেটার করতে পারবো। ওকে, আমি মেয়েটার অপারেশন শুরু করে দিলাম। তাবাসসুম আসলো। তাবাসসুম বলল, ভাইয়া এই নাও তোমার সব কিছু। এরপর আমি, তাবাসসুম আরও দুজন নার্স অপারেশনটা সাকসেস করলাম। মেয়েটার বাঁচার মুশকিল ছিল, আল্লাহর রহমতে এখন ঠিক আছে। আমি চলে গেলাম ডাক্তার রফিকের কাছে। ডাক্তার রফিক, কি হয়েছে, আপনি চিন্তিত কেন? স্যার, ছেলেটার আগে একটা কিডনি নষ্ট ছিল, কিন্তু একটা ভালো আছে। অপারেশন সাকসেসফুল হয়েছে তো? স্যার, কিন্তু আরেকটা কিডনি না লাগালে ছেলেটা হয়তো আর 2 মাস বাঁচবে। ওকে, এরপর আমরা অপারেশন রুম থেকে বের হলাম। বের হতে রুকির বাবা মা বলতে লাগলো, ডাক্তার সাহেব এখন তারা কেমন আছেন? অপারেশন সাকসেসফুল, কিন্তু আপনার ছেলের একটা কিডনি আগে থেকেই নষ্ট, আপনারা জানতেন? কিন্তু আমাদের কাছে এত টাকা ছিল না যে আমরা ওর আরেকটা কিডনি দিতে পারবো। সমস্যা নেই, আপনার মেডিকেলের কোনো টাকা দিতে হবে না। আপনি কিডনির জন্য 20,000 টাকা দিতে পারবেন তো? পারবো, এই নেন টাকাটা। আমার কাছে না দিয়ে নিচে দেখবেন, একটা মেয়ে বসে আছে, কম্পিউটার আছে 2টা। মেয়েটার নাম নীলুফা, তাকে গিয়ে বলবেন ডক্টর রাতুল বলেছে এই টাকাটা রাখার জন্য। কিছু বলবে না তো? যদি কিছু বলে তাহলে আপনি বলবেন আমাকে ফোন দিতে। আচ্ছা। আমি চলে আসলাম কেবিনে। কেবিনে এসে দেখি স্নেহা বসে আছে। স্নেহা, তুমি এইখানে? তুমি ফোন ধরো নাই? তারপর আমি আম্মুকে ফোন করেছিলাম, আম্মু বলছো তুমি হাসপাতালে, তাই আমি চলে আসছি। ও আচ্ছা, তুমি বাসায় চলে যাও, আজ না আমাদের বিয়ে। আর একটু থাকি না? না, তুমি বাসায় যাও, আমি একটু পর চলে যাব। আচ্ছা। স্নেহা চলে গেল। আমি নার্সদের সাথে কথা বলে চলে গেলাম নিচে ফার্মেসিতে। সাজ্জাদ, তুমি তো মনে হয় সিসি ক্যামেরায় দেখেছো, এই লোক যদি আসে ওষুধের জন্য তাহলে তুমি ওষুধ এমনিতেই দিয়ে দিবে। আচ্ছা ডক্টর। আমি আরও কিছু কথা বলে চলে আসলাম কেবিনে। এসে দেখি রফিক আর তাবাসসুম বসে আছে। তাবাসসুম, ছেলেটা একটু সুস্থ হলে তার সব পরীক্ষা করিয়ে দেখবি কেমন অবস্থায় আছে কিডনিটা। আচ্ছা ভাইয়া, কোনো চিন্তা করতে হবে না, আমাদের এইখানে যথেষ্ট কিডনি আছে। ধন্যবাদ রফিক সাহেব, আপনি না থাকলে ছেলেটাকে হয়তো বাঁচাতে পারতাম না। আমি আপনার সব কিছু খেয়াল করেছি, আপনি অনেক ভালো মানুষ, গরিবদের জন্য অনেক কিছু করেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরও করব। আমিও করতে চাই আপনাকে সাহায্য। ওকে, ধন্যবাদ। কি খাবেন বলেন? কিছু খাবো না, একটা কথা ছিল। বলেন। তাবাসসুম, তুমি একটু বাইরে যাও। আচ্ছা। শোন তাবাসসুম, 2টা নার্সকে পাঠিয়ে দে ওই 2 জনের কাছে, আর তুই গিয়ে একবার দেখে আয়, খাবার দাবারের ব্যবস্থা করে দিস। আচ্ছা ভাইয়া। তাবাসসুম চলে গেল। রফিক সাহেব বলেন, এখন অনেক দিন ধরে একটা মেয়েকে পছন্দ হয় কিন্তু বলতে পারি না। ভালো কথা, কে সে? আপনার বোন তাবাসসুম। রফিক সাহেব, ওর পিছু করা ছেড়ে দিন, ওর বিয়ে ঠিক করা আছে আরও আগে থেকেই। ও আচ্ছা, তো আরেকটা কাজ তো করে দিতে পারবেন? সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। আপনি যেই নার্সটাকে আমার সাথে দিয়েছিলেন অপারেশন রুমে, তার কি বিয়ে হয়েছে? না, পছন্দ হয়েছে নাকি? আপনিও পারেন রফিক সাহেব। আচ্ছা, আমি ডাকতেছি। নীলিমা, এই নীলিমা। জি ডাক্তার, বলেন। ভেতরে আসেন, একটা কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করার কি আছে? রফিক সাহেব, আপনি কথা বলে মিটমাট করে নিন, আমি এখানে ঢুকবো না। আচ্ছা নীলিমা, আপনি কি আমাকে পছন্দ করেন? আসলে কি যে বলবো, আমার শরম করে বলতে। আর বলতে হবে না, আমি বুঝে গিয়েছি আপনি হয়তো পছন্দ করেন না। না না, আমি ওনাকে লাভ করি অনেক আগে থেকেই,
ফেসবুকে অনেক কথা বলেছি, ভালোবাসি বলেছি, উনি রাজি হয় নাই। ও আচ্ছা রফিক সাহেব, এইখানে আমি আর নাই, আপনার লাইন ক্লিয়ার। ধন্যবাদ। আচ্ছা আমি চলে যাচ্ছি রফিক সাহেব, আপনার যদি কাজ না থাকে তাহলে আপনি 2টা পেশেন্টকে দেখিয়েন। সমস্যা নেই, আমি আছি এইখানে, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমি চলে আসলাম বাইরে এসে বাইকটা নিয়ে চলে গেলাম বাসায় এসে দেখি আম্মু আব্বু বসে রয়েছে। কি হয়েছে আম্মু? কোথায় ছিলে এতক্ষণ? বিকাল 3টা বাজে। 2টা পেশেন্ট আসছিল, জরুরি অপারেশন করতে হয়েছে। হয়েছে, আর আমাকে ডাক্তারই বুঝাতে হবে না। যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আবার যেতে হবে তো। তাবাসসুম আসে নাই? তোর আগে আইসে। তাবাসসুম দেখ রেডি হয়ে বসে আছে মনে হয়। আমি ওপরে এসে দেখি তাবাসসুম মেকআপ করছে। কিরে মেকআপ সুন্দরী? ভাইয়া আমি কিন্তু মেকআপ করি নাই, শুধু লিপস্টিক লাগাইছি। দেখছি তো, মুখে আটা ময়দা মাইখা সাদা ভূত হয়ে গিয়েছিস। আমাকে না বলে তোমার বউকে বলো, দেখো আজকে তোমার বউ কতগুলো আটা ময়দা মেখে আসছে। আচ্ছা দেখবো নে। আমি চলে আসলাম তাবাসসুমের রুম থেকে, এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। নিচে নামতেই তাবাসসুম বলল, ভাইয়া আমি তো তোমার উপর ক্রাশ খাইছি।